বাজেটের পর বাড়েনি নিত্যপণ্যের দাম, জনগণকে বিভ্রান্ত করায় বিরোধীদের উদ্দেশ্য। কক্সবাজারে খাল খনন করে প্রধানমন্ত্রী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ, পরিবেশ গড়ে তোলায় অগ্রাধিকার সরকারের। অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করার তাগিদ অর্থমন্ত্রীর। চট্টগ্রামে ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্থায় বিসিবির উদ্বেগ। এসআই কনস্টেবল বরখাস্ত, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা সিএমপি কমিশনারের। চাঁপাইনবাবগঞ্জে পুশ ইনের চেষ্টা রুখে দিল বিজিবি। কুষ্টিয়ায় শূন্যরেখায় 12 জন। সীমান্তে উত্তেজনার মধ্যে মৌলভীবাজারে বিএসএফ এর গুলিতে যুবক নিহত। সময় সংবাদে সঙ্গে আছি আমি তোহা খান তামিম। জনগণকে স্বস্তি দিতে 60টি পণ্যের ট্যাক্স বাতিল করায় এবার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষের পাশে থাকা নয়, জনগণকে বিভ্রান্ত করায় বাজেট নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্য। কক্সবাজারে পাতলী খাল পুনর্খনন কাজের উদ্বোধন শেষে পথসভায় একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে চকরিয়ায় সংরক্ষিত বনে গাছের চারা লাগিয়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। 2 দশক পর কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে নানা কর্মসূচি উদ্বোধন করতে আকাশপথে সস্ত্রীক পর্যটন নগরীতে আসেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান জেলার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। পরে কক্সবাজার 1 আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে পাশে বসিয়ে নিজেই গাড়ি চালিয়ে পিএমখালী ইউনিয়নে আসেন সরকার প্রধান তারেক রহমান। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় 50 বছর আগে যে পাতলী খাল খনন করেছিলেন, সেই খাল পুনর্খনন করেন সরকার প্রধান। পরে সেখানে গাছের চারা রোপণ করেন তিনি। এরপরে পাশেই পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বৈরী আবহাওয়ার মধ্যেই সকাল থেকে অপেক্ষমান সাধারণ মানুষ তখন স্বাগত জানান তারেক রহমানকে। এরপর বক্তব্য রাখেন সরকার প্রধান। বলেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার। আগামীতে জনগণের কল্যাণে সব কাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। কালি শুকানোর আগেই আমরা ফ্যামিলি কার্ড দেওয়ার কাজ শুরু করেছি। সেই ভোটের কালি শুকানোর আগে আমরা কৃষক কার্ড দেওয়া শুরু করেছি। ভোটের কালি শুকানোর আগে আমরা খাল খননের কাজ শুরু করেছি। এই কাজগুলো করার উদ্দেশ্য এবং কাজগুলো করার লক্ষ্য একটিই। সেই লক্ষ্য হচ্ছে দেশের মানুষ যাতে একটু ভালো থাকতে পারে। সদ্য পেশ করা 2026-27 অর্থ বছরের বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অন্যবারের মতো এবার নিত্যপণ্যের দাম বাড়েনি, বরং 60টি পণ্যের কর বাতিল করেছে তার সরকার। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি। কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। দেশকে যারা অস্থিতিশীল করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারাই মূলত গণমুখী বাজেট মানছে না বলেও মন্তব্য করেন সরকার প্রধান। বলেন, যারা মানুষের ভাগ্য উন্নয়নের গতিকে থামাতে চায়, তারা জনগণের বন্ধু নয়। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়। তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। সরকার প্রধান বলেন, এই দেশই তাদের শেষ ঠিকানা, তাই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চায় তার সরকার। পেছনে বিস্তৃত ফসলি জমি, আর এই ফসলি জমির মালিক কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কক্সবাজারের এই পাতলী খাল খনন করেছিলেন। 50 বছর পর তারই ছেলে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান আজ এই পাতলী খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করলেন। তিনি বললেন, সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটি তারা বাস্তবায়ন করতে চান। একই সঙ্গে জনগণের মুখে হাসি ফুটিয়ে সুবিধাভোগী হিসাবে প্রত্যেকটি মানুষকে সরকারের উন্নয়ন এবং পদক্ষেপে সামিল করতে চান তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কক্সবাজার। কিছুক্ষণের মধ্যে
কক্সবাজারের চকরিয়ায় জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে জনসভায় স্থলে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সালেহীন, এই মুহূর্তে আমি অবস্থান করছি কক্সবাজারের চকরিয়া উপজেলায়, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্থানীয় বিএনপি বা যে উপজেলা জনসভায় তিনি যোগদান করেন। কিছুক্ষণ পরে তিনি এখানে আসবেন এবং তিনি এখানে বক্তব্য রাখবেন। আপনারা জানেন যে আজকে দিনভর বেশ কিছু কর্মসূচি তার রয়েছে। ইতিমধ্যে সেই কর্মসূচির মধ্যে কয়েকটি কর্মসূচি তিনি যুক্ত হয়েছিলেন এবং তিনি ইতিমধ্যে কয়েকটি উদ্বোধনও করেছেন। দেখতে পাচ্ছেন যে চকরিয়ায় যে সমাবেশটি অনুষ্ঠিত হবে, সেখানে আমরা দেখেছি দুপুরের আগ থেকেই এই মানুষগুলো, এই সাধারণ মানুষ, নেতাকর্মী তারা এসেছেন এই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য। আপনাদের বলে রাখতে চাই আজকে তিনি সকালে 9টার ফ্লাইটে কক্সবাজারে আসেন। সকাল 10টার দিকে এসে 10:30 নাগাদ, 10:50 নাগাদ তিনি PM খালি যে রয়েছে সেখানে পাতলি খালের উদ্বোধন তিনি করেছেন, পুনর্খনন কাজের উদ্বোধন করেছেন। অর্থাৎ এই খালটি কিন্তু তারই বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে সেই খালটির খনন কাজ করেছিলেন এবং সেই খালের আজকে কিন্তু পুনর্খনন কর্মসূচি উদ্বোধন তিনি করেছেন। এরপরে তিনি চকরিয়ার আগে ডুলা হাজা সাফারি পার্কে যান এবং তার পাশে আরেকটি পার্কে তিনি আরেকটি স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। অর্থাৎ নির্বাচনী ইশতেহারে যে 25 কোটি গাছ লাগানোর কথা রয়েছিল 5 বছর ক্ষমতায় থাকা অবস্থায়, সেই গাছ রোপণের কর্মসূচি আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেছেন। তার সঙ্গে তার স্ত্রী, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান তার সঙ্গে রয়েছেন এবং তিনি কিন্তু তখন যখন গাছ লাগিয়েছেন তখন কিন্তু তার পাশেই তার সহধর্মিণী ছিলেন। একই সঙ্গে তিনি দুলাহাজরা সাফারি পার্ক পরিদর্শন করেছেন, সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেছেন। একই সঙ্গে মূল ফটকে একটি নাগলিঙ্গম গাছের চারাও কিন্তু তিনি রোপণ করেছেন। এখন এই মুহূর্তে তিনি আছেন এই চকরিয়া পেকুয়াতে আছেন, যে পেকুয়াতে তিনি দুপুরের খাওয়ার বিরতিতে আছেন এবং তিনি ইতিমধ্যে রওনা করেছেন বলে আমরা জানতে পেরেছি। কিছুক্ষণের মধ্যেই এই চকরিয়া উপজেলার যেই জনসভা রয়েছে, উপজেলা বিএনপি আয়োজিত যে জনসভা, সেই জনসভায় তিনি যোগদান করবেন এবং সেখানে তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও এরপরে তিনি আরও কয়েকটি কর্মসূচি কিন্তু আজকে রয়েছে, সেখানে কিন্তু তিনি যাবেন, সেই প্রোগ্রামগুলিতে তিনি যুক্ত হবেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজারের চকরিয়া উপজেলায় যে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভার সবশেষ খবর। সহকর্মী আহমেদ সালেহীন যুক্ত হয়েছিলেন কক্সবাজারের চকরিয়া থেকে। দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের গন্তব্য হতে চায় বাংলাদেশ। রাজধানীতে অর্থনৈতিক কূটনৈতিক সম্মেলনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। আর শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। ঋণ ও কোষাগারের ওপর নির্ভরতা কমিয়ে অর্থায়নের উৎসগুলোকে বৈচিত্র্যময় করার তাগিদ অর্থমন্ত্রীর। বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কূটনৈতিক কর্মপরিকল্পনা বিষয়ক সম্মেলন। দেশি বিদেশি নীতি নির্ধারক, কূটনীতিক, বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, বৈশ্বিক আর্থিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব উন্নয়নশীল দেশগুলোর জন্য যেমন চ্যালেঞ্জ তৈরি করেছে, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা সহ তথ্য প্রযুক্তি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। We view our bilateral and multilateral relationships through the lens of mutual growth and shared prosperity. We are committed to being a reliable, neutral and constructive actor on the global stage. Our embassies and high commissions worldwide are being re-engineered to act as a proactive facilitators for trade and investment. একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী জানান, দক্ষ জনগোষ্ঠী তৈরি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশে সুবিধাজনক পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। We offer a Bangladesh that is competitive, stable, ethical and genuinely people-oriented. We invite you to invest in our vision. Trust me, you will not regret. ঋণ ও কোষাগারের উপর নির্ভরতা কমিয়ে অর্থায়নের উৎসগুলোকে বৈচিত্র্যময় করা দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী। There are syndicated financing. There are fund managers who come and finance, invest. So we have to blend our financing.
Just don't simply follow the old traditional. অর্থনৈতিক কূটনীতি জোরদার করা এবং উদীয়মান খাতে বিনিয়োগ বাড়ালে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন আয়োজকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। লাইসেন্স বাতিলের পর বন্ধ ৮ দিনের বহির্বিভাগ। ২০০ রোগী হাসপাতাল ছাড়লেও বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন অনেকে। কাল আপিল করবে কর্তৃপক্ষ। চট্টগ্রামে ক্রিকেটার নাইম হাসানকে মারধর ও হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবি। অভিযুক্ত এসআই কনস্টেবলকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সিএমপি কমিশনার। এ ঘটনায় নাইমের পরিবারের করা মামলায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহরে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান, কিন্তু লোকাল বয়কে নিজ শহরে পড়তে হলো চরম হেনস্থার মুখে। স্পিনার নাইম হাসানের দাবি, শুক্রবার রাত 12টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে তাকে বহনকারী অটোরিকশা থামায় পুলিশ ও সাদা পোশাকে থাকা কয়েকজন। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়, আঘাত করা হয় নির্মমভাবে। থানায় নেওয়ার পরও পড়তে হয় চরম হেনস্থার মুখে। লালখান বাজার নামছি, নামার পর ওই ট্রাফিক পুলিশ নেমে গেছে। পরে আমাকে বলছে গাড়ি চেক করে, আমি নেমে গেছি। আমি বলছি ব্যাগ চেক করবে, তো উনি আমাকে কি করছে, ধাক্কা মেরে, নাম কি বলছে, শফিক, ধাক্কা মেরে সিএনজি ভিতরে ঢুকাই ফেলছে, ঢুকাই লক করে দিচ্ছে। আমাদের কিসে আমি ভয় পাই গেছি। উনি আমাকে বলতেছে তুই আসামি, চুপ, একটা কথা বলতে। তারপর আমার গলা চিপি ধরছে, তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। তারপর এখানে ভাইয়ারা ছিল, প্রায় 100 মানুষের মতন ছিল, সবাই পরিচয় দিছে, তাও গলা চিপি ধরে রাখছে। এ ঘটনায় 3 জনকে আসামি করে খুলশী থানায় মামলা করেছে নাইমের পরিবার। নাইমের পাশে থাকার আশ্বাস ক্রিকেটারদের সংগঠন কোয়াবেরও। পুলিশ বলতে যাচ্ছে একটা ইনফরমেশন ওনার কাছে আছে, ও বলছে সমস্যা নাই, আপনি আমার চেক করেন। পুলিশে ওনার ওই গলা চিপে ধরছে, গলা চিপে সিএনজিতে ঢুকাবার চেষ্টা করছে। ডিউটি পুলিশের সামনে আর একটা আননোন পার্সন ওর গায়ে হাত দিছে। ও নাইম বলছে যে আমি পাসপোর্ট দেখেছি, বিসিবি কার্ড দেখেছি, ও আমার গাড়ি ধরে গাড়িতে ট্যাক্সিতে উঠাইতে চাইছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যখন এই ঘটনা ঘটেছে, আমি মনে করি এটা সুষ্ঠু বিচার হওয়া খুবই দরকার। ঘটনার পর নাইম ও পরিবারের সঙ্গে দেখা করেন পুলিশ কমিশনার। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। গ্রেফতার করা হয়েছে একজনকে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। কেউ আনপ্রফেশনাল আচরণ করে, যারাই এরকম আনপ্রফেশনাল আচরণ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কারো ব্যক্তিগত দায় পুলিশ ডিপার্টমেন্ট বহন করবে না, তাকে নিজেকেই বহন করতে হবে। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবি। প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন সভাপতি তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেক ক্রিকেটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সীমান্তে আবারও পুশিনের চেষ্টা। এবার চাঁপাইনবাবগঞ্জে 15 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। কুষ্টিয়ায় ঢুকতে না পেরে শূন্যরেখায় অবস্থান করছে 12 জন। বিজিবির বাধায় বিএসএফের এই চেষ্টাও ব্যর্থ হয়। সীমান্তে পুশিন এখন নিত্য নৈমিত্তিক ঘটনা, তবে বিজিবির কঠোর প্রতিরোধের মুখে বারবারই ব্যর্থ বিএসএফের এই বেআইনি চেষ্টা। শুক্রবার রাতেও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে নদীপথে নৌকা করে 15 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক রুখে দেয় বিজিবি। তাদের সঙ্গে গ্রামবাসীও অনড় অবস্থানে থাকে। জোরালো প্রতিবাদের মুখে সীমান্ত সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের ভেতরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। অন্যদিকে 36 ঘণ্টা ধরে কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন পুশিনের চেষ্টায় রাখা 12 নারী পুরুষ। পতাকা বৈঠক হলেও কোনো সমাধানে আসেনি বিএসএফ বিজিবি। ওরা ইন্ডিয়া থেকে আসার সময় কুষ্টিয়া বর্ডারে ধরা পড়ছে। আমরা এখানে সারা রাত ধরে ডিউটি দিয়েছিলাম এবং বিডিআর ভাই আমাদের সবাই মিলে পাহারা চলছে। সব সময় আমরা আসি, থাকবো, এটা জানে ওরা পুশিং না করতে পারে, এই ব্যবস্থা আমরা করেছি। এর আগে শুক্রবার ভোরে প্রাকপুর সীমান্ত দিয়ে এই 12 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। এদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম এবং মেয়ে রাবেয়া খাতুন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।
সীমান্তে উত্তেজনার মধ্যেই মৌলভীবাজারে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশের যুবকের। স্বজনদের আহাজারিতে ভারী এলাকার পরিবেশ। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফিরিয়ে আনার আশ্বাস বিজিবির। ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা, আর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে 2 সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী। মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে শুক্রবার প্রাণ হারান মুজিব মিয়া। মৃতদেহ ফিরিয়ে আনতে সরকারের কাছে দাবি জানান স্বজনরা। এদিকে মৃতদেহ ফিরিয়ে আনতে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক হয়েছে বলে জানিয়েছে বিজিবি। মাছ মারার কথা কইয়া জালু লইয়া গেছে, নেওয়া পরে তারে গাঙ্গতনে বর্ডারে ফাটা নিয়ে গেছে। আল্লাহর কাছে আমি আমার বাচ্চাকে সাহায্য করব, আমার বাচ্চার মুখ কান্তা দেখতাম, আমি লাশটা চাইতাম। আমার বোন বুতকু মারা গেছে, কিরকম মারা গেছে আমরা সঠিক কইতে পারতাম না। একবারে ছোট 2টা বাচ্চা তার। লাশটা আমরা দেখতাম, আমরা মাটিটা দিতাম, যেভাবে সরকারিভাবে আপনারা যে কোনো অবস্থায় লাশটা আমরা চাই। শুক্রবার সন্ধ্যায় কুলাউড়া শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতের অভ্যন্তরে মনু নদ পার হয়ে ভারতে ঢুকে পড়েন মুজিবসহ 6-7 জন। সেখানে বিএসএফ এর টহল দল বাধা দিলে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। এক পর্যায়ে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান মুজিব। এ সময় দ্রুত সরে যান অন্যরা। সময় সংবাদ, মৌলভীবাজার। লাইসেন্স বাতিলের পর বন্ধ রয়েছে আদ্দিনের বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন প্রায় 200 রোগী। আইসিইউ সহ বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 250 জন। এদিকে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে কাল আপিল করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন 200 রোগী, আর চিকিৎসাধীন আছেন প্রায় 250 জন। অর্ধশতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ সহ হাসপাতালটির বিভিন্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের অন্যত্র সরিয়ে নেয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি সহ নানা জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন স্বজনরা। আমরা এখানে অল্প টাকার মাধ্যমে যেই চিকিৎসা সেবাটা পাচ্ছি, এটা অন্য কোনো জায়গায় পাবো না। হাসপাতাল বন্ধ, এখন কি করবো সেটা তো বুঝতেছে না। অন্য হাসপাতালে হয়তো যাইতে হবে, গিয়া পরীক্ষা রিপোর্ট দেখায় আবার নতুন করে পরীক্ষা করে রোগী তো সুস্থ করতে হবে নাকি। আমি এনআইসিউতে যে ট্রিটমেন্টটা এখন পাচ্ছি, বাচ্চা যে ক্রিটিক্যাল যে সাপোর্টটা পাচ্ছে, আমি আরেকটা হসপিটালে যদি আমি এখন নিয়েও যাই, এই যে একটা ট্রানজ্যাকশন পিরিয়ড, এই সময়টার মধ্যে আমি এই সাপোর্টটা পাবো না। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গত 27 মে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, সমঝোতার দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র, শান্তি চুক্তির খসড়া তৈরি, দাবি পাকিস্তানের, প্রতিশ্রুতি রক্ষা করলে তেহরানকে জব্দ অর্থ ফেরত দিতে রাজি ওয়াশিংটন। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত আর উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, দুপক্ষের সম্মতিতে চূড়ান্ত শান্তি চুক্তির খসড়া তৈরি হয়েছে। রোববার সুইজারল্যান্ডে চুক্তিতে সই করতে পারে তেহরান ও ওয়াশিংটন। তবে চুক্তি সই হলেও এখনই জব্দ অর্থ ফেরত পাবে না তেহরান। মার্কিন প্রশাসনের দাবি, এটি সম্পূর্ণ পারফরমেন্স ভিত্তিক চুক্তি। প্রতিশ্রুতি রক্ষা করলে অর্থনৈতিক পুরস্কার পাবে ইরান। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও মরক্কো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভয় পাচ্ছে না অ্যাটলাস লায়ন্স। অন্যদিকে ম্যাচটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান সাংবাদিকরা। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামের প্রেস সেন্টার ঘুরে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি নিউ জার্সি স্টেডিয়ামে। এই মাঠে ব্রাজিল এবং মরক্কো তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এবং আমি এখন যে জায়গাটায় আছি, এটা হচ্ছে নিউ জার্সি স্টেডিয়ামের প্রেস সেন্টার। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিক কিন্তু এরই মধ্যে বসে কাজ শুরু করে দিয়েছেন। কাতার ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম ব্রাজিল দল যেখানে যায় তাদের দেশ থেকে বিপুল পরিমাণ কিন্তু সাংবাদিক রয়েছে। তবে একটা ব্যতিক্রম আমরা এবার দেখেছি, মরক্কো থেকেও কিন্তু অনেক সাংবাদিক এসেছেন। দর্শকদের ঘুরিয়ে দেখাবো এই প্রেস সেন্টারটি এবং এখানে কত দেশের সাংবাদিকরা সেটাও কিন্তু আমরা একটু দেখবো। চলুন দর্শক, আমরা একটু প্রেস সেন্টারটি দেখে আসি। এটা প্রেস সেন্টারের আরো একটি অংশ। এখানে আমরা দেখছি ক্যামেরা সেট আপ করা হয়েছে এবং
অনেক দেশের অনেক ক্যামেরা পার্সন এবং শুধু ক্যামেরা, বিভিন্ন সাংবাদিকরা, অনেক এজেন্সিরও কিন্তু এসেছেন আমরা এখানে দেখছি এবং দেখতে পাচ্ছি অনেকে এরই মধ্যে লাইভ করছেন। আমি আসলে একটু কথা বলার চেষ্টা করব কিছু ব্রাজিলিয়ান সাংবাদিকের সঙ্গে, তারা দল নিয়ে কি ভাবছে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ব্রাজিলিয়ান সাংবাদিক রিকার্ডো, আমি তার সঙ্গে একটু কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে আগামীকালকের ম্যাচ নিয়ে কি ভাবছেন উনি। থ্যাংক ইউ ফর স্পিকিং উইথ আস, Ricardo. What do you think? Is it going to be an easy match for Brazil tomorrow against Morocco? No, it will be a tough game, definitely. Morocco is a good team, he's in great shape. Hakimi, Brahim Diaz. Brazil isn't in his best shape. আমরা কথা বলছিলাম রিকার্ডোর সঙ্গে। রিকার্ডো ব্রাজিলিয়ান সাংবাদিক, ব্রাজিল থেকে এসেছেন। তিনি যেটা বললেন যে নেইমার খেলবেন এটা আমরা আসলে অনেকেই জানি, তবে মরক্কোর বিপক্ষে তাদের ম্যাচটা খুব একটা সহজ হবে না। তবে তিনি প্রত্যাশা করছেন ম্যাচটি ব্রাজিল 2-1 ব্যবধানে জিতে যাবে। আমরা একটু চেষ্টা করব মরক্কোর কোন একজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে। আমাদের সঙ্গে রয়েছেন মরক্কোন সাংবাদিক মনসেফ, আমি তার কাছে জানতে চাইবো যে কালকে ম্যাচটা উনি কি ভাবছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক? মরক্কো আর দ্য নাও current champion of African Cup of Nations. They played the semi-finals last World Cup. Do you think they will give hard time to Brazil this year, this match? Yeah, our trust in our team. We are this with incredible performance last World Cup in Qatar, in semi-final, historical semi-final. We have some big players like Ashraf Hakimi, like Bono, like a very strong squad. থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে কথা বলছিলেন মরক্কোর একজন সাংবাদিক। তিনি বলছেন যে তারা ভালো করছে ধারাবাহিকভাবে এবং এই ধারাবাহিকতার কিন্তু তাদের স্বপ্ন দেখাচ্ছে যে হয়তো ব্রাজিলের বিপক্ষে একটা তারা আপসেট ঘটাবেন এবং প্রথম ম্যাচটা তারা জয় দিয়ে শুরু করতে পারবেন। ব্রাজিল এবং মরক্কোর সাংবাদিকরা কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। ম্যাচের আগে একটা যুদ্ধ আবহ কিন্তু রয়েছে এবং যেটা বেশ ইন্টারেস্টিং। আসলে আমরা জানি যে বিশ্বকাপ 4 বছর পর হয়, অনেক বড় একটা আসর এবং এই আসরে সবে চ্যাম্পিয়ন হতে চায়। ব্রাজিল বড় দল, 5 বারের চ্যাম্পিয়ন, নামে ভারে তারা অনেক বড়, কিন্তু মরক্কোকে কিন্তু ছোট করে রাখার কোনো সুযোগ নেই, কারণ মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছে। তবে এতটুকু বলা যেতে পারে যে এই ম্যাচটা একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে। দু দলই কিন্তু এক ফোঁটাও ছেড়ে কথা বলবেন এবং দু দলই জয় দিয়ে শুরু করতে চাইবে এবার টুর্নামেন্টটা। নিউ জার্সি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের হেক্সা মিশনে নামছে ব্রাজিল। জয় কামনায় পূজা ও বর্ণাঢ্য র্যালি করেছেন বাংলাদেশের সমর্থকরা। মধ্যরাতে বিশ্বকাপের হেক্সা মিশনে নামছে ব্রাজিল। ফেভারিট দলের সমর্থনে বর্ণাঢ্য র্যালি, মোটর শোভাযাত্রা করেন সমর্থকরা। শনিবার বিকেলে বোলার বোরহানুদ্দিন পৌরসভার সামনে থেকে মোটর শোভাযাত্রা বের করেন ব্রাজিল ফ্যান ক্লাব। শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা। এতে হলুদ জার্সি পরা শত শত সমর্থক অংশ নেন। নেচে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। তাদের আশা মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচ বিজয়ের মধ্যে দিয়ে হেক্সা মিশনের যাত্রা শুরু করবে প্রিয় দল ব্রাজিল। এদিকে সুনামগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা করেন ব্রাজিলের সমর্থকরা। জেলা স্টেডিয়ামের সামনে থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্রাজিলের জার্সি, পতাকা, ফেস্টুন ও ভুভুজেলা বাজিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগেই ফেভারিট দলের পূজা করেন গাইবান্ধার ভাটপাড়া গোপালপুরের ঠাকুরবাড়ি এলাকার এক ব্রাজিল ভক্ত। তার বিশ্বাস মাঠে খেলবেন নেইমাররা, কিন্তু উপরওয়ালার আশীর্বাদ না থাকলেও গোলপোস্টেও নাকি মুখ ফিরিয়ে নেয়। তবে তার পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা সবাই আর্জেন্টিনার ভক্ত। পরিবারের কনিষ্ঠ এই সদস্যের আয়োজনে চুপ থাকতে পারেননি তারাও। ছোটদের মুখে ফুটবলের আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন, তাই শরিক হন আর্জেন্টিনার সমর্থকরাও। তারিফ রহমান, সময় সংবাদ। এদিকে বসনিয়ার সঙ্গে ড্র করলেও ম্যাচের পর হাসি মুখে মাঠ ছেড়েছেন কানাডার সমর্থকরা। পাশাপাশি খুশি বসনিয়ানরাও। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। বিশ্বকাপের মঞ্চে কখনো জয় পায়নি কানাডা, সেই আক্ষেপ ঘুচাতেই রক্তিম লালে সেজেছিল টরন্টো স্টেডিয়াম। কিন্তু নির্ধারিত সময় শেষে ফলাফল 1-1 ড্র। তাতে কি, প্রিয় দল নিজেদের মাঠে পুরোটা সময় যেভাবে প্রভাব বিস্তার করে খেলেছে তাতেই সন্তুষ্টি। 90 মিনিটে প্রথমার্ধে পিছিয়ে পড়েও 75 মিনিটে দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। শেষমেশ 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও পুরোটা সময় তাদের গতি আর আক্রমণাত্মক খেলায় মুগ্ধ হয়েছেন দর্শক সমর্থকরা। ছেলে বুড়ো লাল জার্সি গায়ে, তাই একটাই বন্দনা, গো কানাডা গো। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স ফিফা ওয়ার্ল্ড কাপ, ভেরি গুড গেম। আমরা এটা এক্সপেক্ট করিনি কানাডা থেকে, বাট ফ্যান্টাস্টিক গেম। Game was good.
যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে ভালো করেছে কানাডা। এমন আক্রমণাত্মক আর নান্দনিক ফুটবল খেললে ভ্যাঙ্কুভারে পরের 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়েই নকআউট পর্বে যাবে বলে মনে করছেন লাল শিবিরের সমর্থকরা। Good for Canada, good for Toronto. Good for everybody. Canada outplayed them, but they tied the game, so too bad. I did. It was pretty good. Yeah, pretty exciting. এদিকে কানাডার মাঠে তাদের সঙ্গে ড্র করায় উচ্ছ্বসিত বসনিয়ার সমর্থকরা। এমন ফুটবল খেললে শেষ 32-এ জায়গা পেতে বেগ পেতে হবে না বলেই মনে করছেন তারা। Canada play much better. You know, Bosnia is happy. You know, they have that tie. 90% chance we go next round. World Cup champions right here. Not the results hoping for though. Bosnia. এই গ্রুপে আরো 2টি দল, সুইজারল্যান্ড ও কাতার। বিশ্বকাপের মঞ্চে আরাধ্য জয় অধরা থাকলেও আজকের ম্যাচের খেলা দেখে দর্শকরা কিন্তু মোটেও হতাশ নয়। তারা বলছেন কানাডা এমন খেলতে থাকলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া তাদের জন্য অসম্ভব কিছু নয়। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। বাজেটের পর বাড়েনি নিত্যপণ্যের দাম, জনগণকে বিভ্রান্ত করায় বিরোধীদের উদ্দেশ্য। কক্সবাজারে খাল খনন করে প্রধানমন্ত্রী 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। এ ছিল 5টার সময় সংবাদে।